আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নিবেন। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের নিয়মিত আয়োজন সমাজবীক্ষণের প্রথম ধাপের আজকে সর্বশেষ পর্ব, 11তম পর্ব। এ পর্বের বিষয় নির্ধারিত হয়েছে উচ্চশিক্ষায় নৈতিকতা, সমকালীন শিখন প্রক্রিয়ার সংকট। এ বিষয় নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের সাথে ভার্চুয়াল স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম প্রখ্যাত একজন শিক্ষাবিদ, যিনি 40 বছরেরও অধিক সময়কাল যাবৎ শিক্ষার সর্বোচ্চ স্তর উচ্চশিক্ষা পর্যায়ে শিখন প্রক্রিয়া নিয়ে গবেষণা করছেন, শিক্ষকতা করছেন, কাজ করছেন। বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কাজ করার যার অভিজ্ঞতা রয়েছে, দেশে বিদেশে উচ্চশিক্ষা প্রক্রিয়ায় যারা পাঠদান করে থাকেন, শিক্ষক মন্ডলীদেরকে ট্রেনিং করানোর জন্য বাংলাদেশে যে কয়েকজন শিক্ষক পায়োনিয়ার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, তাদের মধ্যে অন্যতম গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম সামদানি ফকির স্যার। আমরা সমাজবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে স্যারকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা আমাদের এই সমাজবীক্ষণ আলোচনা পর্ব শুরুর পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেছি। আমরা ক্যারিয়ার গাইডলাইন নিয়ে আলাপ করেছি, সমসাময়িক সামাজিক বাস্তবতা নিয়ে আমরা আলাপ করেছি, সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে আলাপ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা নির্ধারণ করেছি। কেননা দর্শক, আপনি কান পাতলেই শুনতে পাবেন শিক্ষার একটা সংকট রয়েছে। শিক্ষার কাছে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র যে বিষয়গুলো চায়, শিক্ষিত জনগোষ্ঠীর কাছে যেগুলো প্রত্যাশা করে, সে অনুযায়ী আমরা সমাজকে সার্ভ করতে পারছি না। এই জায়গাতে আসলে শিক্ষার যে নৈতিকতা, সেই নৈতিকতার জায়গাগুলো নিয়ে আজকে আমরা আলাপ করব। প্রথমেই যে প্রসঙ্গটা আমরা সামনে নিয়ে আসব, সেটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য কি। সুনির্দিষ্টভাবে বললে, উচ্চশিক্ষা আসলে কেন প্রয়োজন, কোন উদ্দেশ্য নিয়ে আমরা উচ্চশিক্ষা গ্রহণ করব। আমি সরাসরি চলে যাচ্ছি আজকে আমাদের সাথে যিনি অতিথি আছেন, প্রফেসর ডক্টর গোলাম সামদানি ফকির স্যারের কাছে। স্যার যদি আমাদেরকে এই বিষয়ে বলার মধ্য দিয়ে আপনার আলোচনা শুরু করেন যে আসলে শিক্ষার মূল উদ্দেশ্যটা কি এবং উচ্চশিক্ষার মাধ্যমেই আমরা কি অ্যাচিভ করতে চাই। জি স্যার। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দরভাবে উপস্থাপন শুরু করার জন্য। প্রথমে যে বিষয়টা আসছে যে আমাদের উচ্চশিক্ষার মূল উদ্দেশ্যটা কি, আমরা যদি সামগ্রিকভাবে দেখার চেষ্টা করি, আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে উচ্চশিক্ষার মূল উদ্দেশ্য হলো সমাজ গঠনের জন্য, সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য, একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে সমাজকে তৈরি করার জন্য পূর্ণাঙ্গ মানুষ তৈরি করা। এবং যখন এই পূর্ণাঙ্গ মানুষের কথা বলি, তখন নৈতিকতার প্রশ্নটা অবশ্যই চলে আসে। এবং সেই আঙ্গিকেই আমরা গ্রিন বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু ৩টা জিনিসকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, আমরা যেটাকে আমরা বলি মূল নীতি। আমাদের যারা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়ে বের হবে, আমরা আশা করি তারা বিষয়ভিত্তিক যে দক্ষতা আছে সেটাতে অবশ্যই তারা দক্ষতা অর্জন করবে, যেটাকে আমরা একাডেমিক কম্পিটেন্সি বলছি। তার সাথে সাথে আমরা মনে করি যে তাদেরকে নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে, যেটা এথিক্যালি ড্রিভেন পারসন। এবং তার সাথে আমরা এটাও বলি যে সোসাইটির যে কতগুলি সমস্যা আছে সেই সমস্যা সম্পর্কে সচেতন থাকবে। সেই জন্য আমরা বলি সোশ্যালি রেসপন্সিভ সিটিজেন অফ দি কান্ট্রি। এখন উচ্চশিক্ষার মূল উদ্দেশ্যটাই যদি আমরা ধরি, তাহলে আমরা ধরি হ্যাঁ, আমরা চাই সমাজকে পরিচালনা করার জন্য, সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য বিভিন্ন সেক্টরে দক্ষ লোক প্রয়োজন। কিন্তু সেই রকম দক্ষ লোক আমরা চাই যিনি নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হবেন, সমাজ, জাতি, পরিবার সবাইকে সুন্দরভাবে নির্দেশনা দিতে পারবে। কাজে নৈতিকতার প্রশ্ন উচ্চশিক্ষার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এবং সেটাকে বাদ দিয়ে আমরা শিক্ষকতার কথা চিন্তা করতে পারি না। স্যার ধন্যবাদ। আমরা যদি বিষয়টাকে আরেকটু সামনে নিয়ে যাই, যে উচ্চশিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে নৈতিক শিক্ষা। আসলে নৈতিক শিক্ষার যে বিষয়টি আসে, নৈতিক শিক্ষা আলাপ করতে গেলে যে পরিবার এবং স্কুল থেকেই নৈতিকতার অনুশীলনটা শুরু হওয়া উচিত, অনেকেই বলে থাকেন। সেক্ষেত্রে কি উচ্চশিক্ষা প্রক্রিয়ায় একটা ছেলে যখন ইন্টারমিডিয়েট পাশ করে অনার্সে ভর্তি হয়, এই পর্যায় থেকে কি কাউকে নৈতিকতা শেখানো সম্ভব, কিংবা নৈতিকতার অনুশীলনের মধ্যে তাকে অভ্যস্ত করা সম্ভব? আপনি কি মনে করেন স্যার? সুন্দর প্রশ্ন করেছেন। নৈতিকতা শিক্ষা শুরু হয় পরিবার থেকেই। আমার যখন আমি
কলেজে পড়তাম তখন আমার প্রফেসর হরলাল রায়ের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। জি স্যার। প্রফেসর হরলাল রায় ছিলেন আমি ব্রাউনরিয়ার কলেজে পড়াশোনা করেছি। সেই কলেজের শিক্ষক ছিলেন। ঘটনা প্রসঙ্গে উনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে, "আপনার জীবনের শ্রেষ্ঠ গ্রন্থ কি?" তখন উনি আমাকে বলেছিলেন যে, "সন্ধানী আমি যেটা উত্তর দিব সেটা তোমার পছন্দ হবে কিনা জানি না। তবে তখন উনি বলছিলেন যে, "আমার জীবনের শ্রেষ্ঠ গ্রন্থ হইল সতীনাথ বসাকের বাল্য শিক্ষা।" এটা কিন্তু ছোটকালে আমি পড়েছি বইটা। তো এখন আমি একটু স্যার কাছে জানতে চাইলাম, "স্যার হ্যাঁ, বইটা আমিও পড়েছি। এখন একদম স্কুলে যাই নাই। পরিবারে আমার বোন আমাকে এটা শিখিয়েছেন। ওখানে লেখা ছিল সদা সত্য কথা বলিবে, গুরুজনদের ভক্তি করবে, কদাচ মিথ্যা বলবে না।" আ এই ধরনের নীতি কথা ছিল সেখানে। স্যার তখন আমাকে বলল যে, "দেখো, এই যে নৈতিক মূল্যবোধের যে শিক্ষণটা, শিক্ষণ প্রক্রিয়াটা শুরু হয়েছিল ছোটকাল থেকেই, পরিবার থেকে। এবং সেখানে আমার হাতেখড়ি হয়েছিল সতীনাথ বসাকের বাল্য শিক্ষা বই দিয়ে। তো সেইজন্য উনি বললেন যে, আমার যে শিখন প্রক্রিয়াটা জন্য আমার কাছে তো মনে হয় যে ওই বইটাই ছিল আমার জীবনের শ্রেষ্ঠ গ্রন্থ। যেটা ছোটকাল থেকে আমাকে নৈতিক মূল্যবোধের শিখনটা ওখান থেকে আমার শুরু হয়েছে। তবে আপনার প্রশ্নের আঙ্গিক আমি বলব যে হ্যাঁ, অবশ্যই সেটা শিখন প্রক্রিয়াটা পরিবার থেকে শুরু হয় এবং পরিবার থেকে বলা হয় যে মূল্যবোধ সৃষ্টি করার জন্য একটা শ্রেষ্ঠ গ্রন্থাগার অথবা শ্রেষ্ঠ আ স্থান সেখান থেকে শুরু হয়। তবে আমরা মনে করি যে আমাদের লার্নিংটা একটাকে আমরা ফরমাল লার্নিং বলি, আরেকটা যেটাকে আনুষ্ঠানিক লার্নিং বলি, আরেকটা হলো অনানুষ্ঠানিক লার্নিং। তো এই শিখন প্রক্রিয়ার ভিতরে আনুষ্ঠানিক লার্নিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাই শিখন প্রক্রিয়াতে আমাদের প্রতিষ্ঠানগুলি বিশেষ করে প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রাতিষ্ঠানিক অনুষ্ঠান হিসেবে বেশ বড় ধরনের ভূমিকা রাখে। এবং এই ভূমিকা রাখার পিছনে আমরা দেখতে পাই আমাদের যে নৈতিক মূল্যবোধের যে শিখন প্রক্রিয়াটাকে এটাকে আমরা একটা লার্নিং ফেজের ভিতরে নিয়ে যাই। লার্নিং, আনলার্নিং, রিলার্নিং। এইভাবে এই সাইকেলের ভিতর দিয়ে আনলার্নিং, রিলার্নিং অ্যান্ড আনলার্নিং এর মাধ্যমে আমাদের মূল্যবোধ চর্চাটা এটা একটা পূর্ণাঙ্গ রূপ পেতে পারে। হায়ার এডুকেশন ইনস্টিটিউটগুলি যদি সঠিকভাবে তাদের দায়িত্বগুলি পালন করে, তাহলে এই যে সোশ্যালাইজেশন প্রসেসের ভিতর দিয়ে লা শিখন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের নৈতিক মূল্যবোধকে সংগঠিত করার এই ভূমিকা। তবে এখানে একটা বিষয় আছে। এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হলো শি শিক্ষক। শিক্ষকের একটা বিরাট ভূমিকা আছে এই স্যার। ছাত্রছাত্রীদেরকে এই নৈতিক মূল্যবোধ চর্চার ভিতরে নিয়ে আসার জন্য। জি স্যার। সেই ক্ষেত্রে যেহেতু শিক্ষকের একটা বড় ভূমিকা আছে, এখন প্রশ্নটা থেকে যায় যে আমরা এই আদর্শ শিক্ষক কি আমরা সবাই পাই কিনা? এবং যদি না পাওয়া যায় তাহলেই কিন্তু শিক্ষণ প্রক্রিয়ার ভিতরে একটা ব্যর্থতা চলে আসে, ব্যত্যয় চলে আসে। স্যার। স্যার আপনি আমরা জানি দীর্ঘদিন বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। গ্রিন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসাবে দায়িত্ব পালন শুরুর আগে আপনি বাংলাদেশে আরেকটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসাবে কাজ করেছেন। স্যার আপনার এই শিক্ষকতার জীবনে এমন কোনো অভিজ্ঞতা আছে কিনা যেখান থেকে আপনার মনে হয়েছে এই চর্চাগুলো যদি আমরা অব্যাহত রাখি সেক্ষেত্রে উচ্চশিক্ষা প্রক্রিয়ায়ও একজন শিক্ষার্থীকে নতুন করে নৈতিক মূল্যবোধ সম্পন্ন করা সম্ভব এবং সমসাময়িক নৈতিকতার সর্বোচ্চ পর্যায়ে তাকে পৌঁছে দেওয়া সম্ভব? ধন্যবাদ। আমি সেটা বলব। কিন্তু তার আগে একটা ঘটনা আমি বলতে চাচ্ছি যে আমরা বিশেষ করে এই ঘটনাটা যখন আমি দেখতে পাই, এটা 'প্রথম আলোতে' এটা ছাপানো হয়েছিল। একজন মাল্টিন্যাশনাল কর্পোরেশনের একজন আ সিইও উনি খুব দুঃখ প্রকাশ করে এই কথাগুলি প্রকাশ করেছিলেন এবং এটা 'প্রথম আলোতে' আসছিল। উনি বলছিলেন যে উনার মাল্টিন্যাশনাল কর্পোরেশনে প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি থেকে হাই পারফর্মিং স্টুডেন্ট যারা, তার মানে সিজিপি যারা সবচেয়ে বেশি ভালো সিজিপি পেয়েছে, তাদেরকে উনি নিয়োগ দিয়েছিলেন। এরকম ১০ থেকে ১২ জনকে উনি দিয়েছিলেন। কিন্তু উনি দুঃখ প্রকাশ করে বললেন যে, "আমি কিন্তু আ ডিপ্রাইভ হয়েছি।
বঞ্চিত হয়েছি। তাদের কাছ থেকে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদেরকে আমি কাজে নিয়োগ দিয়েছিলাম সেটা আমি পাই নাই। উনি বললেন কেন পান নাই? উনি বলছেন যে দেখা গেছে যারা হাই পারফর্মিং স্টুডেন্ট হতে পারে, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হতে পারে। কিন্তু তাদের ভিতরে আমি মূল্যবোধের বিন্দু মাত্র দেখতে পাইনি। এক্সাক্টলি এই শব্দটা উনি ব্যবহার করেছেন। মূল্যবোধের বিন্দু মাত্র আমি দেখতে পাই নাই। তারা শর্টকাট রাস্তা খুঁজে বেড়ায় এবং সবসময় কিভাবে শর্টকাট ওয়েতে টাকা উপার্জন করা যায় সেই চেষ্টাই তারা করে। এই ঘটনাটা আমাদের জন্য, আমরা যারা শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত, আমাদের মারাত্মকভাবে পীড়িত করে। যে আমরা যাদেরকে গ্রাজুয়েট হিসাবে ইউনিভার্সিটি থেকে বের করে নিয়ে আসতেছি, তারা কি আসলে সত্যিকার অর্থে সোসাইটিতে অবদান রাখছে কিনা, এটা একটা বিরাট একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। এখন আমি আসি, আপনি যে প্রশ্নটা করেছেন যে আমার অভিজ্ঞতার আঙ্গিকে এই বিষয়গুলি বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা ছাত্রছাত্রী যারা আসে, কলেজ থেকে বের হয়ে ইউনিভার্সিটিতে আসে, তাদেরকে আমরা যদি শিক্ষণ প্রক্রিয়ার ভিতরে নৈতিকতা শেখাতে চাই, প্রশ্নটা হলো তাহলে কি কোর্সের মাধ্যমে আমরা কি নৈতিকতা শেখাতে পারবো? এই বিষয়টা নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে যখন আমি প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে কাজ করেছিলাম, তখন আমাদের বেশ কতগুলি অভিজ্ঞতা হয়েছিল। একটা অভিজ্ঞতা আমি এখানে আপনাদের সাথে শেয়ার করব, যে সেটা ছিল যে ব্র্যাক ইউনিভার্সিটিতে রেসিডেন্সিয়াল সেমিস্টার ম্যান্ডেটরি, এবং প্রত্যেকটা স্টুডেন্টই যারা এখানে ব্র্যাক ইউনিভার্সিটি জয়েন করে তাদের সেকেন্ড সেমিস্টারে রেসিডেন্সিয়াল সেমিস্টার, পুরো একটা সেমিস্টার তাদেরকে রেসিডেন্সিয়াল সেমিস্টারে থাকতে হয়। ওখানে 3টা সাবজেক্ট পড়ানোটা ম্যান্ডেটরি করা হয়েছে। একটা হলো এথিক্স, বাংলাদেশ স্টাডি এবং ইংলিশ। এই 3টা সাবজেক্ট ওখানে পড়ানো। এখন যেহেতু প্রশ্নটা আসলে যে এথিক্স কোর্সটাকে কিভাবে পড়ালে সত্যিকার অর্থে এটা যে পরিবর্তনের যে কথাগুলি আমরা বলছি, যে নৈতিক মূল্যবোধের চর্চাটা চলে আসবে, সেই বিষয়টা বিবেচনা করা। সেটা করতে গিয়ে ওখানে কতগুলি পদক্ষেপ নেওয়া হয়েছিল। আমার অভিজ্ঞতায় বলে সেই পদক্ষেপগুলি অনেকভাবে কাজে লেগেছিল। যে পদক্ষেপগুলি আমি এখন একটু বর্ণনা করব। সেটা ছিল এখানে এইভাবে যে রেসিডেন্সিয়াল সেমিস্টারে যখনই স্টুডেন্টরা ওখানে যায়, প্রথম দিনেই তাদের একটা বড় ধরনের একটা ওরিয়েন্টেশন দেওয়া হয়, এবং ওরিয়েন্টেশনটা একটা বড় হল রুমে তাদেরকে দেওয়া হয়, এবং সেখানে ফ্যাকাল্টিরও থাকে যারা এই রেসিডেন্সিয়াল সেমিস্টারে পড়ান, এবং স্টুডেন্টদেরকে তখন বলা হয় যে তোমরা বিভিন্ন জায়গায় যখন যাবে, বিশেষ করে লাইব্রেরিতে যখন যাবে, ডাইনিং হলে যখন যাবে, প্লে গ্রাউন্ডে যখন যাবে, ক্লাসরুমে যখন যাবে, তাদেরকে গ্রুপে ভাগ করে করে বলা হতো যে তোমরা কি ধরনের আচরণ ক্লাসরুমে করবে, কি ধরনের আচরণ খেলার মাঠে করবে, কি ধরনের আচরণ ডাইনিং হলে করবে, এই আচরণ বিধিগুলি তোমরা নিজেরা আলাপ আলোচনা করে লিপিবদ্ধ করো। এবং সেইগুলি গ্রুপে গ্রুপে তাদেরকে ভাগ করে বিভিন্ন এরিয়াতে সে আচরণ বিধিগুলি সেখানে লিপিবদ্ধ করে সেগুলি একটা বড় কাগজের ভিতরে সেগুলি লিখে ফেলা হয় আলাপ আলোচনা প্ল্যানারি সেশনে। তারপরে প্রত্যেকটা স্টুডেন্টকে বলা হয় সেটাকে সেখানে কাগজের ভিতর তাদের দস্তখত করার জন্য। তার মানে এটা সাম কাইন্ড অফ কমিটমেন্ট দে আর মেকিং, যে তারা এই পুরো সেমিস্টার ব্যাপী এই নীতিমালাগুলি তারা মেনে চলবে। এবং এটা যেহেতু ফ্যাকাল্টিরা এটার সাথে জড়িত, ফ্যাকাল্টিরা জানে এবং তারা সার্বক্ষণিক এটা মনিটরিং করেন যে আসলে এই আচরণ বিধিগুলি তারা পালন করছে কিনা। এটা হলো একটা পদক্ষেপ। আরেকটা পদক্ষেপ হলো রেসিডেন্সিয়াল সেমিস্টারে পর্যায়ক্রমিক ভাবে সবাইকে এটা ইনভলভ করা হয়। এটাকে বলা হয় সোশ্যাল মাইক্রো ল্যাব। সোশ্যাল মাইক্রো ল্যাবের আন্ডারে ওই রেসিডেন্সিয়াল সেমিস্টার পরিচালনার জন্য যে সমস্ত কর্মী আছে, গার্ড থেকে আরম্ভ করে, কুক থেকে আরম্ভ করে, ওয়াশারম্যান থেকে আরম্ভ করে সবাইকে একদিনের জন্য ছুটি দিয়ে দেওয়া হয়। এখন আমি যখন ছিলাম তখন প্রায় আমাদের 65 ওয়ার্কার ছিল ওখানে, ইনক্লুডিং সুপারিনটেন্ডেন্ট সহ সবাইকে ছুটি দিয়ে দেওয়া হতো। তখন এই প্রতিষ্ঠানটা পরিচালনা করবে কে? তখন লটারির মাধ্যমে স্টুডেন্টদেরকে বিভিন্ন ভূমিকায় তাদেরকে পালন করতে হতো, এবং সকাল 6টা থেকে আরম্ভ করে সন্ধ্যা 6টা পর্যন্ত এই ভূমিকা তারা কাজ করতো বিভিন্নভাবে। কেউ কুক হতো, কেউ লেবার হতো, কেউ মার্কেটে যেত, মার্কেটিং করতো, কেউ আবার অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করছে, কেউ আবার সুপারিনটেন্ডেন্ট হিসেবে কাজ করছে। বিভিন্ন লেভেলে তারা এই কাজগুলি পরিচালনা করে। পরের দিন আবার তাদের সাথে বসা হতো যে তাদের লার্নিং রিফ্লেকশন গুলি কি, এবং এটা অদ্ভুত একটা অনুভূতি সেখান থেকে পাওয়া যেত।
তো ওখানকার একটা ঘটনা আমি শুধু বলবো যে এই যে বিহেভিয়ার মডিফিকেশনের যে প্রক্রিয়া, এটা একটা বিহেভিয়ার মডিফিকেশনের একটা বিরাট একটা প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করা এবং তাদের রিয়েলাইজেশনের জন্য যে একটা বড় ভূমিকা রেখেছে তার একটা ঘটনা আমি বলছি। আমি যখন প্রভিসি ছিলাম আমি প্রায় চেষ্টা করতাম যখন সোশ্যাল মাইক্রো ল্যাব যখন হইতো তখন আমি রেসিডেন্সিয়াল সেমিস্টার উপস্থিত থাকার চেষ্টা করতাম ফিজিক্যালি এবং রিফ্লেকশন গুলি শোনার চেষ্টা করতাম। তো সেখানে একদিনের একটা ঘটনা, আমাদের ওখানে যে গার্ড ছিল গার্ডের ডিউটিটা পড়েছিল একটা মহিলা স্টুডেন্ট। এখন যেহেতু মহিলা গার্ড পড়েছে তাকে গার্ডের পোশাক পরেই গেটে এসে দাঁড়ায় থাকতে হবে। সেটা একজন এরকম 2-3 জন থাকে, তো তার ভিতরে একজন ছিল মহিলা। ঘটনাক্রমে ওই দিন ওই মহিলা স্টুডেন্টের ফাদার আসছে তার সাথে দেখা করার জন্য, এটা আননোটিস বলা চলে আর তিনি এসে গার্ডে যখন দেখলেন যে একজন মহিলা তার মানে তার মেয়ে গার্ড হিসাবে এখানে কাজ করছে, উনি অবাক হয়ে গেলেন এবং সঙ্গত কারণেই বিব্রত হয়েছেন এবং সবাইকে প্রশ্ন করছে। তো আমাকে যখন খবর দেওয়া হলো আমি তখন বুঝতে পারলাম যে পরিস্থিতিটা তো ট্যাকেল দেওয়ার জন্য আমাকে আসতে হবে। আমি আসলাম, এসে ওনাকে নিয়ে রুমে বসিয়ে ওনাকে আমরা কেন এই কাজটা আমরা করেছি, এক্সারসাইজটা কেন করছি, এটা লার্নিং ফেজের একটা বিষয়, এই জিনিসটা ওনাকে বোঝানো হলো। উনি অনেকগুলি প্রশ্ন আমাকে করেছেন এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পরে উনি আমাকে জড়িয়ে ধরলেন। হি ওয়াজ এম্বারেসিং, আমাকে এমব্রেস করে বললেন যে স্যার আপনারা যেভাবে আমাদের ছেলে মেয়েদেরকে শেখাচ্ছেন আমরা আমাদের পরিবারেও আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এইভাবে শেখাতে পারিনি। অ্যান্ড হি ওয়াজ লিটারালি এত ইমপ্রেসড হলেন, ওনার চোখে জল চলে আসে এই ঘটনা। এই যে একটা প্রয়াস যে মানুষকে নৈতিক মূল্যবোধ শেখানোর জন্য যে প্রক্রিয়াটা, প্রক্রিয়ার উপর নির্ভর করে কিভাবে আমরা আসলে আমাদের ছাত্রছাত্রীদেরকে নৈতিক মূল্যবোধ সম্পন্ন করতে পারবো, এই প্রক্রিয়াটা যত বেশি ভালো হবে ততই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এখন আসেন আরেকটা অভিজ্ঞতা, আমাদের গ্রিন বিশ্ববিদ্যালয়ে আমরা কি করেছি। গ্রিন বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা ক্লাসে আমরা সোশ্যাল ক্যাপিটাল বলে 20টা পয়েন্ট আমাদের আচরণ বিধি আমরা আলাপ আলোচনা করে, ছাত্রছাত্রীদের সাথে আলাপ আলোচনা করে, শিক্ষকদের সাথে আলাপ আলোচনা করে আমরা এই 20টা আচরণ বিধি আমরা প্রণয়ন করি এবং সেটা একটা বোর্ডের মাধ্যমে এটাকে ছাপানো অবস্থায় আমরা প্রত্যেকটা ক্লাসরুমে এটাকে আমরা দিয়ে রেখেছি এবং ওখানে 3টা প্রিন্সিপাল নীতিমালার মাধ্যমে এই 20টি আচরণ বিধিকে তৈরি করা হয়েছে। সেটাকে আমরা বলি আমরা যাতে বিশ্বাস করি, আমরা নিজে যা করি এবং অন্যকে করতে উদ্বুদ্ধ করি। এই 3টা বিষয়ের আঙ্গিকে এই আচরণ বিধিগুলিকে এখানে নির্ধারণ করা হয়েছে এবং আমাদের শিক্ষক যারা ওখানে পড়াশোনা করান তাদেরকে আমরা, আপনারা জানেন যে প্রতিবারই আমরা আমাদের শিক্ষকদের একটা পুরো 1 সেমিস্টার আমরা প্রশিক্ষণ দিই এবং প্রশিক্ষণ দেওয়ার পরে ওনারা ক্লাসে সেই সুন্দরভাবে পরিচালনা করার জন্য প্রস্তুতি নিয়ে থাকে এবং সেখানে আমরা এই সোশ্যাল ক্যাপিটালটা শিক্ষকদের সাথে আলাপ আলোচনা করি এবং শিক্ষকদের দায়িত্ব হলো প্রথম ক্লাসেই তারা এই আচরণ বিধিগুলিকে তাদের সাথে আলাপ আলোচনা করা এবং শিক্ষক ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা উভয়ের জন্য এই আচরণ বিধিগুলি প্রয়োজন হয়ে দাঁড়ায় এবং আমরা সেটাও মনিটর করি যে এই আচরণ বিধিগুলি এই সেমিস্টার ব্যাপী ছাত্রছাত্রীরা সেগুলি লালন করে কিনা, পরিচর্যা করে কিনা। আমাদের দৃঢ় বিশ্বাস, যেমন একটা উদাহরণ আমি দিই যে পাংচুয়ালিটি যদি আমরা আচরণ বিধির ভিতরে নিয়ে আসি, সেক্ষেত্রে শিক্ষক যদি পাংচুয়াল হয় এবং ছাত্রছাত্রীরা যদি অন টাইম ক্লাসে আসে তাহলে কিন্তু এটা রেগুলার একটা প্র্যাকটিসে যখন চলে আসে তখনই আমাদের আচরণের ভিতরে এটা অংশ বিশেষ হিসেবে দাঁড়ায়। কাজে নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তোলার জন্য যে বিষয়টা প্রথমে আমি বলেছিলাম যে যিনি শিক্ষক আছেন উনি একটা বড় ধরনের ভূমিকা পালন করেন। বাড়িতে যেমন মা বাবা যে ভূমিকাটা পালন করে থাকেন, শিক্ষক কিন্তু সেই ভূমিকাটা পালন করে থাকেন এবং শিক্ষক যদি আদর্শ হন, সে যদি নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হন, তাহলেই কিন্তু এই প্রক্রিয়াটা সামনের দিকে এগিয়ে নিতে সহজ হয়। এখন প্রশ্নটা হলো যে আমরা কি এই নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করার জন্য শিক্ষকদের
কে আমরা কিভাবে দেখি। এই ক্ষেত্রে আমি একটা বিশ্লেষণ করতে চাচ্ছি যে আমরা যদি দেখি হিন্দু ধর্মের গীতাতে শিক্ষকদের সম্পর্কে একটা সুন্দর ধরনের অ্যানালাইসিস যেখানে আছে, এটাকে আমি কিছু মডিফাইড করে আপনাদের সাথে বলবো। সেটাকে বলা হচ্ছে যে ছাত্রছাত্রীদের যখন আমরা বিভিন্ন ধরনের শিক্ষণ প্রক্রিয়ার ভিতর সম্পৃক্ত করি, আমাদের মাঝে কিছু কিছু শিক্ষক আছে সাবজেক্ট স্পেসিফিক যে কন্টেন্ট গুলি আছে সেই কন্টেন্ট গুলি ইনফরমেশন আকারে আমরা ওখানে ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করি। এখন যদি শুধু কন্টেন্ট আকারে ইনফরমেশন আকারে সেই গুলি আমরা দেই এবং সে দায়িত্বটা যদি না নেই, এই কন্টেন্ট ইনফরমেশনটা কেন আমি পাস করছি, এই ইনফরমেশনটা আমি ডিসেমিনেট করছি যাতে করে আমার স্টুডেন্টরা এটা রিটাইন করে, প্রসেস করে, ইন্টারনালাইজ করে নলেজ লেভেলটা ডেভেলপ করে। তাহলে কোন শিক্ষক যদি শুধু ইনফরমেশনই দেন, ওই দায়িত্বটুকু না নেন যে এই ইনফরমেশনটা আসলে এটা রিটেইন করছে কিনা, এটা প্রসেস করছে কিনা, এটা ইন্টারনালাইজ করছে কিনা, তাহলে কিন্তু এক ধরনের দায়িত্ব আমি পালন করলাম। এটা সংস্কৃত ল্যাঙ্গুয়েজে তাদেরকে বলা হচ্ছে দে আর অধ্যাপক, দে আর বিহেভিং লাইক এন অধ্যাপক। কিন্তু যে সমস্ত শিক্ষক মনে করছে না আমার স্টুডেন্টদেরকে আমি এভাবে ইনফরমেশনটা ডিসেমিনেট করব যাতে করে সেটাকে ইন্টারনালাইজ করে, এটা প্রসেস করে, এটা রিটেন করে, তাহলে এটা তার নলেজ লেভেলে চলে গেল। তো সেই ক্ষেত্রে ওনার ভূমিকাটা অধ্যাপক থেকে উপাধ্যায়ে চলে আসে। আবার কিছু কিছু শিক্ষক আছে মনে করেন যে আমি শুধু নলেজ দিলে হবে না, আমাকে চিন্তা ভাবনা করতে হবে নলেজটাকে কিভাবে সে কাজে প্রয়োগ করবে। তখন স্কিলের ব্যাপারটা চলে আসে। তাহলে ইনফরমেশন থেকে নলেজ, নলেজ থেকে নলেজটাকে কিভাবে আমি কাজে প্রয়োগ করতে পারি সেই চেষ্টা করা। সেটা যদি করে তখন শিক্ষক তখন আচার্য হিসাবে পরিচিত হয়ে যান। তাহলে আমরা দেখতে পেলাম তিনটা জিনিস, অধ্যাপক, উপাধ্যায়, আচার্য, এবং ইনফরমেশন, নলেজ এবং স্কিল তিনটা লেভেল পর্যন্ত যখন যেতে পারে তখন একজন শিক্ষক ট্রান্সফার ভ্যালু ক্রিয়েট করতে পারে। কিন্তু সমস্যাটা হলো এই ট্রান্সফার ভ্যালুটা আমাদের ছাত্রছাত্রীর ভিতরে সাস্টেইন করবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। সেই জন্য ওনাকে আরো তিনটা ধাপ অতিক্রম করতে হবে এই শিক্ষণ প্রক্রিয়ার ভিতরে। তো তিনটা ধাপের ভিতরে ফোর্থ ধাপটা হলো যে অন্তর্দৃষ্টি তৈরি করা। যেমন আমরা যদি বলি যে বিং পাংচুয়াল, এখন যদি তাদের কেন আমি পাংচুয়াল হব, লাইফ টাইম ম্যানেজমেন্টটা আমরা বলি টাইম ম্যানেজমেন্ট, কিন্তু টাইম ম্যানেজমেন্ট নাথিং বাট লাইফ ম্যানেজমেন্ট। আমার লাইফ থেকে এখন যে সময়টুকু আমি দিচ্ছি, আমাদের লাইফ থেকে যে সময়টুকু চলে যাচ্ছে, আমাদের টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা, যদি আমরা আমাদের ছাত্রছাত্রীদের ভিতরে ইনসাইটটা ডেভেলপ করে দিতে পারি, অন্তর্দৃষ্টিটা ডেভেলপ করে দিতে পারি, আমি কেন টাইম ম্যানেজমেন্টটা আমার লাইফ ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা যদি আমি যত ভালোভাবে বুঝাইতে পারবো, তখনই যে ইনফরমেশনের কন্টেন্ট আমি ডিসেমিনেট করলাম সেটা অ্যাপ্লিকেশনে তার যখনই অন্তর্দৃষ্টি খুলে যাবে, সেটার প্রতি তার নজর অনেক বেশি আসবে, তার ফোকাস অনেক বেশি আসবে। এটা যারা করতে পারে তাদেরকে সংস্কৃত ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে দে আর পণ্ডিত। তাহলে দেখেন আমরা 4টা ধাপ পেলাম। তারপরে বলা হচ্ছে শুধু এতটুকুই না, যদি আমি মনে করো এক্সাম্পল হিসাবে নেন বিং পাংচুয়াল যদি আমি না হই, তাহলে হোয়াট উড হ্যাপেন, আমার লাইফে কি হবে, আমার লাইফের একটা অংশ অপচয় হয়ে যাচ্ছে। আমি এইভাবে যদি জিনিসটা বোঝার চেষ্টা করি, আমার যদি দূরদৃষ্টতা আমি দেখাইতে পারি, যে যেটাকে দ্রষ্টা বলছি, ফোরসাইটনেসটা যদি দেখাই দিতে পারি, যে যদি এটা আমি না করি ভবিষ্যতে আমি কি প্রবলেমে পড়বো, কি সমস্যায় পড়বো, এটা যারা দেখায় তাদেরকে বলা হয় দ্রষ্টা। এখন দেখেন আমি প্রথম থেকে আসি, আমরা বললাম যে ইনফরমেশন থেকে নলেজ, নলেজ থেকে স্কিল, স্কিল থেকে ইনসাইটস, ইনসাইট থেকে ফোরসাইটস, এবং দেখা গেল অধ্যাপক থেকে উপাধ্যায়, উপাধ্যায় থেকে আচার্য, আচার্য থেকে পণ্ডিত, পণ্ডিত থেকে দ্রষ্টা, এবং শেষের যে ধাপটা মানুষের ভিতরে যারা প্রজ্ঞা ডেভেলপ করে দিতে পারে, যেটাকে আমরা ইংলিশে উইজডম বলি। আমাদের শিক্ষকদের কাজটা হলো যে এই আমাদের ছাত্রছাত্রীদের ভিতরে এই উইজডমটা কিভাবে ডেভেলপ করা যায়। আর উইজডম যদি ডেভেলপ করতে হয় তাহলে আমাদের প্রত্যেকটা 6টা ধাপই আমরা বিচরণ করতে হবে এবং আমাদের শিক্ষকদের সেভাবে প্রস্তুতি নিতে হবে। এবং এই 6টা ধাপে যখন আমরা কাজটা করতে পারি তখন আমরা বলি উই ক্যান ক্রিয়েট ট্রান্সফরমেশনাল ভ্যালু ইন দ্য সোসাইটি। তাহলে যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা কাজ করছি, আমরা যদি সত্যিকার অর্থে তাদেরকে নৈতিক মূল্যবোধ সম্পন্ন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে তৈরি করতে চাই, তাহলে তো আমাকে এই
নিজে আগে ট্রান্সফর্ম হইতে হবে। এই ট্রান্সফরমেশনাল ভ্যালু ক্লাসে তৈরি করতে হলে, আমার ছাত্রছাত্রীর ভিতরে তৈরি করতে হলে আমাকে নিজে তো আগে নিজে ট্রান্সফর্ম পার্সন হইতে হবে। কাজে শিক্ষক প্রক্রিয়াটা, শিক্ষকের কাজটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং, এবং জি শিক্ষক স্যার। নিজে যদি একদম ট্রান্সফর্ম পার্সন না হন, তাহলে আমার ছাত্রছাত্রীদেরকে আমরা কিভাবে এই ট্রান্সফরমেশন ভ্যালুটা শেখাতে পারবো, যাতে করে সত্যিকার অর্থে নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করা যায়। জি স্যার, আপনি চমৎকার একটি প্রসঙ্গ সামনে নিয়ে আসলেন যে সবার আগে শিক্ষকদের নিজেদের এই চ্যালেঞ্জিং কাজগুলো করতে হবে, এবং যে 6টি ধাপ বললেন, এই জায়গাতে যদি আমরা এই ধাপগুলোকে যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তখনই আমরা শিক্ষার্থীদেরকে নৈতিক মূল্যবোধ সম্পন্ন গ্রাজুয়েট হিসেবে তৈরি করতে পারবো। স্যার, আমরা দর্শকদের জন্য দুইটি ক্লারিফিকেশন আছে। আমরা যে সার্কুলারটা দিয়েছিলাম, সার্কুলেট করেছিলাম আজকের প্রোগ্রামের, সেখানে আমাদের সাথে আরেকজন অতিথি যোগ দেওয়ার কথা ছিল। আমাদের গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ব্যবসা প্রশাসন ও সমাজবিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর গোলাম আহমেদ ফারুকী স্যারের আমাদের সাথে যোগ দেওয়ার কথা ছিল। দুঃখজনকভাবে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা ওনার জন্য দোয়া করছি, মহান আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে দেন। উনি দুঃখ প্রকাশ করেছেন এবং আপনাদের কাছ থেকে দোয়া চেয়েছেন। দর্শক, আরেকটি বিষয় আমরা ইতিমধ্যে দেখেছি, আপনারা আজকের আলোচনায় ব্যাপক সাড়া দিয়েছেন। এ পর্যন্ত অনেক জায়গা থেকে, ঢাকার বাইরে থেকে, দেশের বাইরে থেকে অনেকে কমেন্ট করে জানান দিচ্ছেন যে তারা আমাদেরকে দেখছেন। নিঃসন্দেহে আজকের আলোচনাটা উচ্চশিক্ষার জগতে একটি নীতি নির্ধারণী আলোচনা হচ্ছে। বিশেষ করে যখন চারদিকে আমাদের অভিভাবকদের মধ্যে, বিসি স্যার যেটা বললেন, কর্পোরেট হাউসগুলো থেকেও বিভিন্ন অনুযোগ আসছে যে স্টুডেন্ট হাইপার পারফর্মিং, কিন্তু মূল্যবোধের জায়গাতে সেখানে সে পাবে 0। তো এমন একটি জায়গা থেকে আমরা কিভাবে আমাদের গ্রাজুয়েটদেরকে আরো বেশি মূল্যবোধ সম্পন্ন করতে পারি সে বিষয়ে আলোচনা হচ্ছে। আলোচনা আপনাদের সারা দেখেই মনে হচ্ছে আলোচনাটি আপনাদের ভালো লাগছে। এই ভালো লাগাটি আরেকটু ছড়িয়ে দিতে হবে দর্শক। আপনারা আপনাদের ফেসবুক ওয়ালে আমাদের আলোচনাটি শেয়ার করতে পারেন। আপনারা যে গ্রুপগুলোতে আছেন সেগুলোতে শেয়ার করতে পারেন। এটা শুধু গ্রিন ইউনিভার্সিটির জন্য না, বাংলাদেশে যারাই শিক্ষা ও শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত সকলের জন্যই এটা একটি নীতি নির্ধারণী আলোচনা হচ্ছে। দর্শক, আমরা আবার আলোচনার মূল প্রসঙ্গে চলে যাচ্ছি। যে বিষয়গুলো নিয়ে আলাপ হচ্ছিল, যে শিক্ষণ প্রক্রিয়ার মধ্যেও এক ধরনের অনুশীলনের কথা মাননীয় ভিসি স্যার বললেন। বিশেষ করে ব্র্যাক ইউনিভার্সিটির একটা অভিজ্ঞতার কথা বললেন, যে আলাদা করে মাইক্রো ল্যাব বা সোশ্যাল ল্যাব, যেখানে একটা রেসিডেন্সিয়াল সেমিস্টার করে শিক্ষার্থীদের মধ্যে বিষয়গুলো প্র্যাকটিস করা হয়। আমি স্যারের কাছে আরেকটি বিষয় জানতে চাইবো, যে বিশ্ববিদ্যালয়গুলোতে এই সুযোগটা নেই, বিশেষ করে বাংলাদেশে অনেক সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই ধরনের উদ্যোগ নেই বলেই আমরা জানি, সেক্ষেত্রে স্যার কো কারিকুলার অ্যাক্টিভিটিস, বিশেষ করে ক্লাব কার্যক্রম বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এই বিষয়গুলোর মধ্য দিয়ে কি প্র্যাকটিক্যাল লেভেলে শিক্ষার্থীদের মূল্যবোধকে আরেকটু আফোল্ড করার সুযোগ রয়েছে কিনা? আচ্ছা, না, অবশ্যই আছে। আমি এই জন্য এক্সট্রা ইয়াটাকে, কো কারিকুলার অ্যাক্টিভিটিসটাকে আমি ব্যক্তিগতভাবে কো কারিকুলার না বলে আমি বলি কো কারিকুলার ফর এক্সটেন্ডেড লার্নিং, এবং এটাকে আমি এক লার্নিং এর পর্যায়ে নিয়ে যাই, এক্সটেন্ডেড লার্নিং। এবং কো কারিকুলাম একটা অন্যতম মাধ্যম, যার মাধ্যমে আমরা আমাদের স্টুডেন্টদেরকে উদ্বুদ্ধ করতে পারি, বিশেষ করে সামাজিক সচেতনতা সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তোলার জন্য। আমাদের সোসাইটিতে যে সমস্ত সামাজিক সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলিকে আইডেন্টিফাই করে এই সমস্যাগুলিকে কিভাবে অ্যাড্রেস করা যায়, সেই জন্য কিন্তু অনেকগুলি ক্লাব বিভিন্ন ইউনিভার্সিটিতে কাজ করছে। এবং আমি অ্যাপ্রিসিয়েট করি, তারা অনেক স্টুডেন্টই, বিশেষ করে আমাদের ইউনিভার্সিটিতে, অন্যান্য প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটিতে অনেকগুলি প্রতিষ্ঠান আছে, ক্লাবের মাধ্যমে তারা নৈতিক মূল্যবোধ সম্পন্ন তাগিদ আছেই, এট দ্য সেম টাইম তাদের সমাজ সচেতনতা বোধ থেকেও তারা এই কাজগুলি করে থাকে, এবং এর মাধ্যমে কিন্তু তারা ডেমনস্ট্রেট করে থাকে যে তারা আসলে সমাজের যে সমস্যাগুলি আছে এই সম্পর্কে তারা সচেতন, এবং তারা মনে করে যে এই কাজের মাধ্যমে দে আর বেসিক্যালি কন্ট্রিবিউটিং টু দ্য সোসাইটি। কাজেই আপনার প্রশ্নের আঙ্গিক আমি বলবো, ডেফিনেটলি আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর ভিতরে শুধু যে এনজয়মেন্ট আছে তা না, এর বাইরেও কিন্তু আমরা অনেকগুলি সামাজিক কাজ করে থাকি। যেমন
ব্লাড ডোনেশনের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা কাজ করে থাকে। আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন সিচুয়েশনে তারা উদ্যোগী হয়ে টাকা কালেকশন করে তারা নিজেরা ঝাঁপিয়ে পড়ে কাজগুলি দেওয়ার জন্য। শীতের সময় শীত বস্ত্র ডিস্ট্রিবিউশন করা, বিভিন্ন সময় বিভিন্ন ক্রাইসিস যে হয় সেই ক্রাইসিস গুলি মোকাবেলা করার জন্য আমাদের স্টুডেন্টরা সবসময় একটা বড় ধরনের ভূমিকা পালন করে। এবং আমি বিশ্বাস করি এই এক্সট্রা কারিকুলার এক্সটেন্ডেড লার্নিং এর মাধ্যমে নৈতিকতার যে শিক্ষণটা সেখানেও আমরা করতে পারি। তবে যে বিষয়টা আমি আবারও বলবো যে যদিও একটা ম্যান্ডেট দেওয়া আছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে নৈতিক শিক্ষকতার জন্য একটা কোর্স থাকার কথা। এখন এই কোর্সটা যারা পড়ান, যেমন আমাদের ইউনিভার্সিটিতে আছে, যেমন আমি নিজে গ্রিন বিজনেস স্কুলের বিজনেস এথিক্স কোর্সটা আমি পড়িয়ে থাকি। এরকম ভাবে বিভিন্ন সাবজেক্টে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই এথিক্সের উপর বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয়। তো সেই পড়ানোর ক্ষেত্রে এটাকে কিভাবে পাঠন প্রক্রিয়াটা ডিসিমিনেশন প্রক্রিয়াটাকে এরকম ভাবে করা উচিত যাতে করে এটা সত্যিকার অর্থে আমাদের স্টুডেন্টদেরকে টাচ করে, তাদের কানেক্টিভিজম যে আমরা যেটা বলতে চাচ্ছি, কনস্ট্রাকটিভিজম যে লার্নিং থিওরি বলি, সেই কনস্ট্রাকটিভিজমের ভিতরে আমাদের স্টুডেন্টরা যদি এটাকে লালন করে এবং ধারণ করে এবং নিজেরা এটাকে যদি রিয়েলাইজ করে যে তাদের লাইফের ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি, এবং তাহলে এই বিষয়টাকে সফলতার দিকে নিয়ে যাওয়া যেতে পারে। এবং সেক্ষেত্রে আরেকটা এক্সাম্পল আমি দেওয়ার চেষ্টা করব যে আমরা কি করে আমাদের স্টুডেন্টদেরকে এই যে নৈতিক মূল্যবোধের যে ধারণটা, ওনারশিপটা আমরা কিভাবে নিতে পারি, যে আমার কেন প্রয়োজন, আমি কেন একজন নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হব, আমার আচরণে কেন নৈতিকতা প্রকাশ পাবে, এটা কেন আমার জন্য ইম্পর্টেন্ট, এই ওনারশিপটা আমি কিভাবে আনবো, এটার জন্য আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা অভিজ্ঞতা আমি একটা বলবো যে আমি কোন এক সময় একটা ম্যানেজমেন্টের কাজে জড়িত ছিলাম এবং সেখানে গ্রাসরুট লেভেল থেকে আরম্ভ করে একদম ডিভিশনাল লেভেল পর্যন্ত বিভিন্ন কর্মকর্তা যারা ছিলেন তাদেরকে এই প্রশিক্ষণ আনা হইতো। তো প্রশিক্ষণের ভিতরে একটা এক্সারসাইজ করা হতো যে আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে, আমরা জনগণের সাথে কাজ করতে গিয়ে হোয়াট আর দ্য প্রবলেম দ্যাট উই আর ফেসিং এবং এই প্রবলেমগুলি আমরা কিভাবে ওভারকাম করতে পারি। তো এটা আমি 4টা লেভেলের কথা বলবো। এই 4টা লেভেলে এক্সারসাইজটা করা হয়েছিল। প্রথম লেভেলটা ছিল একদম মাঠ পর্যায়ে। মাঠ পর্যায়ে যখন ওনাদের সাথে কাজ করা হয় তখন দেখা গেল যে ওনারা দায়িত্বগুলি 100% শিফট করে দিচ্ছে তাদের সুপারভাইজার কাছে, যে আমার প্রবলেমগুলো আমি ফেস করছি বিকজ I'm not getting enough support from the supervisor. নিজে কোনো ওনারশিপটা নিচ্ছে না, এই প্রবলেমটা যে ওনাদের কারণে সৃষ্টি হইতে পারে সে ওনারশিপটা নাই। সেম এক্সারসাইজটা আমরা তাদের সুপারভাইজারদের সাথে যখন করলাম সেখানে দেখা গেল তারা 60% নিচে এবং 40% উপরে শিফট করে দিয়েছে। তারপরে তাদের উপরে গেলাম এবং উপজেলা লেভেল পর্যায়ে যখন ম্যানেজারদের সাথে এক্সারসাইজটা করানো হলো তখনও দেখতে পেলাম শিফটিংটা চলে আসছে। ডিভিশনাল লেভেলে যখন গেলাম তখনও শিফটিং চলে আসছে। তখন আমাদের মনে প্রশ্ন জাগলো যে এই শিফটিং কালচারে যতক্ষণ পর্যন্ত আমরা থাকবো, যে আমি এটা করতে পারছি না বিকজ অফ আদার্স প্রবলেম, এই প্রবলেমটা ওনারশিপটা আমার ভিতরে যখন আসবে না তখনই কিন্তু আমরা আসলে কাজটা করতে পারবো না। এই চিন্তাটা আমার ভিতরে ছিল যে এটা কিভাবে এটা সমাধান করা যেতে পারে, এবং সমাধানটা মাঠ পর্যায়ে আমরা পেলাম। সমাধানটা কিভাবে পেলাম, একদিন মাঠে গেলাম একটা উপজেলাতে ভিজিট করার জন্য, তখন ভ্যাকসিনেশনের কাজ চলতেছিল, ইমিউনাইজেশন 6 প্রিভেন্টেবল ডিজিজের এগেইনস্টে, যখন প্রেসিডেন্ট এরশাদ সাহেব যখন আমাদের দেশের প্রেসিডেন্ট ছিলেন, ভ্যাকসিনেশন প্রোগ্রামটা যখন চলতেছিল, তো যারা ট্রেনিং পেয়েছেন, ম্যানেজমেন্ট ট্রেনিং পেয়েছেন, তাদের সাথে দেখা করার জন্য মাঠ পর্যায়ে যখন গেলাম তখন একজন ম্যানেজার আমাকে দেখে, একজন ইউচিপিও উপজেলা হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার দেখে খুব খুশি হলেন, বলেন আসছেন, খুব ভালো হয়েছে। তো তখন ওনাদেরকে টার্গেট দেওয়া হয়েছিল, আমি যতটুকু মনে পড়ে প্রথম দিকে 45% টার্গেট ছিল ভ্যাকসিনেশনের জন্য। তখন উনি বলতেছিলেন যে আমি যখন আলাপ আলোচনা প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম আপনার কোনো সমস্যা আছে কিনা, তখন উনি বললেন যে না, এভরিথিং ওকে। তখন আমি বললাম যে আচ্ছা, আপনার তো টার্গেট ভ্যাকসিনেশনের 45%, কত অ্যাচিভ করতে পেরেছেন?
উনি বললেন 25%। তো আমি বললাম, আপনি 45% টার্গেট 25% অ্যাচিভ করেছেন, তো প্রবলেম নাই বলতেছেন। এটা নিয়ে আলোচনা হলো আর কি। এরপরে আমি একই দিনে আরেকটা উপজেলাতে গেলাম। সেখানে ইউএচএফ সাহেব দেখার সাথে সাথে বললেন যে, আসছেন সামদানি ভাই, ভালো হয়েছে, আমি অনেক সমস্যার ভিতরে আছি। উনি নিজে থেকেই বললেন যে, আপনারা তো আমাদেরকে টার্গেট দিয়েছেন 45%, আই অ্যাচিভ 40%। তখন আমার মাথায় একটা চিন্তা আসলো যে, একজন টার্গেট 45%, 25% অ্যাচিভ করে বলছে ওনার কোনো সমস্যা নাই, আর একজন 40% অ্যাচিভ করে বলতেছে তার ভীষণ সমস্যা। তাহলে সমস্যাটা কোথায়? সেখান থেকে আমার একটা রিয়ালাইজেশন হলো, সমস্যাটা হলো আসলে ওনারশিপ। এই ওনারশিপটা যত বেশি আমরা ডেভেলপ করে দিতে পারবো, ততই আমরা কামিয়াব হব। এখন আমার প্রশ্নটা হলো, এই প্রসঙ্গে আমি টানছি এই কারণে যে, নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ আমাকে হইতে হবে। এই যে ধারণাটা, এই যে ওনারশিপটা, এই ওনারশিপটা যদি আমার ভিতরে আমি না গেঁথে নিতে পারি, এবং শিক্ষণ প্রক্রিয়ার ভিতরে যে সমস্ত শিক্ষক এই ওনারশিপটা ছাত্রছাত্রীদের ভিতরে নিয়ে আসতে পারবে, তারাই কিন্তু কামিয়াব হবে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আমার গ্রিন ইউনিভার্সিটিতে বিজনেস এথিক্স কোর্সটা আমি পড়াই, আমি বলছি আপনাকে। তো কোন এক সময়ে একটা কোর্স চলতেছিল, এটা রোজার মাসে একটা সেমিস্টার পড়েছিল, ক্লাস চলতেছিল। তো সেখানে অবভিয়াসলি বিজনেস এথিক্স আলোচনা করতে গিয়ে হোর্ডিং এর প্রশ্নটা চলে আসে, এবং হোর্ডিং করাটা যে ভালো না, এটা নৈতিকতা সম্পন্ন না, এই বিষয়টা আলোচনা হচ্ছিল। কিছুদিন পরে আমরা যখন রিফ্লেকশন নিচ্ছিলাম আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে, একজন ছাত্র আমাকে বলল, স্যার, আপনার এই কোর্স অ্যাটেন্ড করার পর আমার ফিনান্সিয়ালি আমি লুজার হলাম। আমি তখন বুঝি নাই, বললাম যে, কেন বাবা, এই কোর্স অ্যাটেন্ড করে তোমার ফিনান্সিয়াল লুজার হলা কিভাবে? তখন সে বলে যে, স্যার, আমি তো আমার পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করি ছোটখাটো বিজনেস করতে, এবং করে আমার খরচটা আমি চালাবার জন্য। এখন আমি রোজার মাসে সবসময় পেঁয়াজ স্টক করতাম, অনিয়ন স্টক করতাম, কিন্তু আপনার এই ক্লাস অ্যাটেন্ড করার পর আমার এই স্টক করা বন্ধ হয়ে গেল, এবং এতে করে আমি ফিনান্সিয়ালি লুজার হয়েছি। তাহলে এই ছেলেটার ব্যাপারটাই ধরেন, সে কিন্তু আলাপ আলোচনার ভিতরে এই যে পেঁয়াজ হোর্ডিং করাটাকে সে ধরে নিয়েছে যে ওনারশিপটা নিয়ে আসছে, যেটা করা ঠিক হবে না, এটা নৈতিকতা সম্পন্ন না, এথিক্স এর বাইরে সে বিষয়টা। কাজেই সেটা ওনারশিপ নিয়েছিল বলেই কিন্তু সেটা কাজে প্রয়োগ করতে পেরেছে। যে আমাদের শিক্ষণ প্রক্রিয়ার ভিতরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা কিভাবে আসলে এই ওনারশিপটাকে ডেভেলপ করে দিতে পারি। যে কথাগুলি আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু এটা যদি তারা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন যেতে হলে তাদের যে ওনারশিপটা দরকার, এই ওনারশিপটা আমরা কিভাবে তৈরি করব, এটাই পার্সন টু পার্সন ভেরি করবে, কনটেক্সট টু কনটেক্সট ভেরি করবে, সব জায়গায় একই ধরনের হবে, নট নেসেসারি। কিন্তু আমাদের রিয়েলাইজেশনটা থাকতে হবে যে আমরা কিভাবে আমাদের ছাত্রছাত্রীদের ভিতরে এই নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার জন্য যে প্রয়োজন, এই প্রয়োজনের ওনারশিপটাকে কিভাবে ডেভেলপ করতে পারি। ধন্যবাদ স্যার, আপনি চমৎকার ভাবে বললেন। স্যার, আপনি যে বিষয়টা বলতেছিলেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সাবজেক্টগুলোতে এথিক্স বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য একটা কোর্স থাকে, কিন্তু আমাদের কয়েকজন দর্শক প্রশ্ন করেছেন, আসলে সব সাবজেক্টে স্যার আলাদা করে এথিক্স মোরালিটি শিক্ষা দেওয়ার কোর্সগুলো থাকে না। যেমন বিজনেসে স্যার আপনি একটা কোর্স অফার করেন, বিজনেস এথিক্স, কিন্তু সমসাময়িক কালে আমরা কারিকুলাম গুলো দেখি অনেক বেশি সাবজেক্ট স্পেসিফিক, টেকনিক্যাল বিষয়গুলোকে অনেক ফোকাস করা হয়, কিংবা মার্কেট ওরিয়েন্টেড বিষয়গুলোকে অনেক ফোকাস করা হয়। সেক্ষেত্রে কোর্সের মধ্যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের স্টাডিজ, হিস্ট্রি, এই ধরনের কিছু, বাংলা, এই ধরনের কিছু সাবজেক্ট যোগ করা হয়েছে, কিন্তু আলাদা করে কারিকুলামের মধ্যেই এই মোরালিটি, এথিক্স, ভ্যালুস শিক্ষা দেওয়ার জন্য একটা কোর্স প্রয়োজন কিনা, বা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন স্যার, সবগুলো সাবজেক্টের জন্যই? একটা বিষয় হলো যে, আমরা যে সাবজেক্টই পড়ি না কেন, আমরা ইঞ্জিনিয়ারিং পড়তে পারি, আমরা টেক্সটাইলে পড়তে পারি, আমরা বিজনেসে পড়তে পারি, সোশ্যোলজিতে পড়তে পারি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি প্রত্যেকটা কোর্সের প্রোগ্রামের বেলায় এথিক্স এর বিষয়টা থাকা দরকার এবং এটা ম্যান্ডেটরি হওয়া উচিত। তবে বিভিন্ন বিষয়, যেমন সিএস এর কথাই ধরেন, সেখানে হয়তো 160 ক্রেডিট আওয়ার আছে, সেক্ষেত্রে আমি হয়তো 3 ক্রেডিট কোর্সের একটা কোর্স থাকলো এথিক্স এর উপর,
এটাগুলো থাকতে পারে ফর্মালি, কিন্তু আমার অন্যান্য টিচার যারা আছেন, অন্যান্য সাবজেক্ট যারা পড়াচ্ছেন, ওনাদের আচরণের ভিতর, ওনাদের শিক্ষণ প্রক্রিয়ার ভিতর দিয়ে এই নৈতিকতার প্রকাশটা যদি না হয়, তাহলে এই 3 ক্রেডিটের একটা কোর্স পড়েই আপনি কোনো বড় ধরনের পরিবর্তন আনতে পারবেন না। এবং এখানে হলো বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা হলো যে আমরা যে সাবজেক্টেই পড়াই না কেন, এই সাবজেক্ট পড়ানোর ভিতর দিয়ে আমি যদি নৈতিক মূল্যবোধ সম্পন্ন ভাবে কাজটা ডিল করি, আমার দ্বারা যদি কোনো প্রকার আনএথিক্যাল প্র্যাকটিস যদি না হয়, ডিসপ্লে যদি না হয়, ডেমনস্ট্রেটেড না হয়, তাহলে কিন্তু ইনডাইরেক্টলি আমি এথিক্সকে প্রমোট করছি। কাজেই যেটা আমরা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের মাধ্যমে কোর্স কারিকুলামে যেটা আমরা দেখতে পাই, সেখানে আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা সাবজেক্টেই একটা এথিক্স কোর্স থাকার কথা। কিন্তু প্রশ্নটা হলো যে 3 ক্রেডিট কোর্সের একটা এথিক্স করে একটা সেমিস্টার থাকতে পারে। তারপরও আমরা অন্যান্য কোর্সগুলিতে কিভাবে নৈতিকতাটাকে আমরা লাইনে নিয়ে আসতে পারি সেই চেষ্টা করা উচিত আমাদের। এবং এটা একটা কাজটা খুব সহজ না, সেটার জন্য অনেক চিন্তা ভাবনা করা দরকার এবং পলিসি লেভেলও বেশ কিছু চিন্তা ভাবনা করা প্রয়োজন আছে। বিশেষ করে আমাদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে আমরা যারা এখন জড়িত আছে, এখন তো কোভিড-19 প্যান্ডামিকের কারণে সিচুয়েশনটা আরো বেশি অ্যাগ্রাভেটেড হয়ে গেছে। এখন আরেকটা নতুন ইকুয়েশন এসে দাঁড়িয়েছে যে আমরা যে অনলাইনে টিচিং করছি, আমরা যারা অনলাইনে টিচিং এর সাথে জড়িত হয়ে গিয়েছি এবং আমি ছাত্রছাত্রী যারা অনলাইনে ক্লাস নিচ্ছে, আমি তো এখন সরাসরি তাকে যখন আমি পাওয়ার পয়েন্ট স্লাইড দেখাচ্ছি কিংবা অন্য বিষয় আমি জড়িত করছি, তখন তাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এখন অন্য সাইড থেকে আমার স্টুডেন্ট যারা আছেন, তারা যদি নৈতিক মূল্যবোধ সম্পন্ন না হয়, তাহলে সে আদৌ ক্লাসে আছে কিনা, নাকি সে অন হয়ে তারপর অন্য কাজে ব্যস্ত, সেটা বোঝার তো কোনো উপায় নেই। কাজে সেক্ষেত্রে আবার চলে আসতে যে ওনারশিপের ব্যাপারটা। জি স্যার। স্যার, আপনি অনেকগুলো পয়েন্ট বলেছিলেন যেটাকে সোশ্যাল ক্যাপিটাল আমরা বলে থাকি, কিংবা যেগুলো ক্লাসে শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত অনুশীলনের কথা বলি। দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা স্ক্রিনটা শো করতে পারিনি, কিন্তু আমরা কমেন্ট বক্সে আমাদের 20টি দৈনন্দিন চর্চা আছে, যেটাকে আমরা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ক্যাপিটাল বলি। এই লিস্টটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা প্রয়োজনে আমাদের কমেন্টস বক্স থেকে দেখে নিতে পারবেন। যে বিষয়টা আমরা আলাপ করছিলাম, আমাদের আজকের অতিথি প্রফেসর মোহাম্মদ গোলাম সামদানি ফকির স্যার, মাননীয় উপাচার্য, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, সম্মানিত অতিথির সাথে, যে স্যার গুরুত্ব দিচ্ছিলেন যে শুধুমাত্র কোর্স কারিকুলামের মধ্যে কিংবা সিলেবাসের মধ্যে একটি 3 ক্রেডিটস এর কোর্স অন্তর্ভুক্তির মাধ্যমে গ্রাজুয়েটদেরকে মূল্যবোধ সম্পন্ন করা সম্ভব হবে না, যতক্ষণ পর্যন্ত যে শিক্ষকরা শিক্ষণ প্রক্রিয়ার সাথে যুক্ত তাদের নিজেদের ইন্টিগ্রিটি, তাদের নিজেদের ভ্যালুসটা ওই লেভেল পর্যন্ত আফল করা যায়। সেক্ষেত্রে আমি স্যারের কাছে জানতে চাইবো, স্যার শুধু গ্রিন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর না স্যার, আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদেরকে ট্রেনিং করিয়ে থাকেন, বিশেষ করে হায়ার এডুকেশন লেভেলে কিভাবে সে নিজেকে আরো ভালো করতে পারে। এই জায়গা থেকে আপনার স্যার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে মেশার সুযোগ হয়, অন্যদের তুলনায় একটু বেশি সুযোগ হয় আমি বলবো। সেখান থেকে স্যার আপনি যদি কিছু অভিজ্ঞতা শেয়ার করেন যে বর্তমান সময়ে আমরা যারা শিক্ষকতায় আছি, আমাদের মূল্যবোধের জায়গাতে বা মূল্যবোধের অনুশীলনের ক্ষেত্রে আপনি কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা, ইতিবাচক কোনো ধারা চালু হয়েছে কিনা? হাবিব, আপনি জানেন যে আমরা 9 জন ভাইস চ্যান্সেলর মিলে একটা ফাউন্ডেশন করেছি, ফাউন্ডেশন ফর লার্নিং, টিচিং এন্ড রিসার্চ। এবং এটা 19 এটা শুরু করার পর থেকে আমরা প্রত্যেক সেমিস্টারই একটা করে কোর্স আমরা অফার করি, এবং টিচিং ফর অ্যাক্টিভ লার্নিং। এবং এ পর্যন্ত আমাদের মোর দেন 200 ফ্যাকাল্টি মেম্বার্স ফ্রম 34 পাবলিক এন্ড প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এই ট্রেনিংটা তারা পেয়েছে। আমরা গত ডিসেম্বরে আমরা আবার শুরু করেছি অনলাইনে টিচিং, সেন্টার ফর সার্টিফিকেট টিচিং ইন অনলাইন টিচিং এন্ড লার্নিং এর উপরে। সেখানেও আমাদের প্রায় 52 ফ্যাকাল্টি মেম্বার্স 9টা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সেখানে আসছিল। তো কাজে আমরা এফএলটি এর মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির যারা শিক্ষক ফ্যাকাল্টি যারা আছেন তাদেরকে ট্রেন আপ করার চেষ্টা করছি। কিন্তু ওই সংক্ষিপ্ত কোর্সের ভিতরে আমরা এথিক্স আলাদাভাবে নিয়ে আসি নাই, তবে আমাদের এই কোর্সগুলি পরিচালনা করার জন্য আমাদের কিছু রিসোর্স পার্সন আছে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমরা রিসোর্স পার্সন নিয়ে আসি, এবং সেই রিসোর্স পার্সনদের
কে নিয়ে আমরা যে কোর্সগুলি পরিচালনা করি সেখানে আমরা আপ্রাণ চেষ্টা করি যাতে করে নৈতিকতা বজায় রেখেই এবং সেই বিষয়গুলিকে হাইলাইট করি আমরা যেন সেখানে যেতে পারি, আমরা কোর্সগুলি পরিচালনা করতে পারি। তবে শুধু এথিক্সের উপর আলাদাভাবে কোনো কোর্স আমরা সেখানে রাখি নেই, এটা ইউনিভার্সিটি থেকে এই কাজটা করতে হবে। তবে একটা বিষয় আমি এখানে হাইলাইট করতে চাই যে আলাপ আলোচনায় যখন অভিজ্ঞতার কথা বললেন, আমরা প্রায়ই শুনি শিফটিং কালচারটা, যে বিষয়টা আমি আগে বলছিলাম, আমাদের ভিতরে সবসময় বলা হচ্ছে যে আমার তো কোনো সমস্যা না, সমস্যাটা তো অন্যখানে। তাহলে আপনি যদি এনভায়রনমেন্ট না চেঞ্জ করে দেন, আপনি যদি সিস্টেম না চেঞ্জ করে দেন, তাহলে আমি তো কি করবো, আমি করার কিছু নাই। তো এখানে আমার প্রশ্নটা হলো যে আমরা কি সিস্টেমের পার্ট না? আমি যে সিস্টেমটাকে ব্লেম দিচ্ছি, আমি বলতেছি সিস্টেম যদি পরিবর্তন না হয়, এনভায়রনমেন্ট যদি পরিবর্তন না হয়, তাহলে আমি কিছু করতে পারবো না। আমার প্রশ্নটা হলো যে আমরা কি এনভায়রনমেন্টের পার্ট না? আমরা কি সিস্টেমের পার্ট না? তাহলে যদি সত্যিকার অর্থে আমি সিস্টেমের পার্ট হই, আমি যদি অংশ বিশেষ হই, তাহলে পরিবর্তনটা তো আমার থেকে শুরু হতে পারে। মেবি আমি এন্টায়ার পরিবর্তন আনতে পারবো না, আমি তো 5% করতে পারবো, 10% করতে পারবো। সেই সেই অনুভূতিটা নিয়ে যেন আমি এগিয়ে যেতে পারি যে লেট মি স্টার্ট। কাজে শিফটিংকে ব্লেম দিয়ে, শিফটিং কালচারে বিশ্বাস করে যদি আমরা চলতে থাকি, তাহলে যে পরিবর্তনটা কোথাও আসবে না। এটা একটা বিরাট ধরনের একটা সমস্যা আমাদের সোসাইটিতে। আমরা সবসময় মনে করি আমার কোনো সমস্যা নাই, সমস্যা সব অন্য জায়গায়। কাজে অন্য জায়গায় যদি পরিবর্তন না আসে, আমি পরিবর্তন কিভাবে করব? স্যার, আমাদের আলোচনার মধ্য থেকেই দুইটি রিলেভেন্ট প্রশ্ন আমি একটু নিতে চাচ্ছি স্যার। একটা হচ্ছে খান রহমাতুল্লাহ প্রশ্ন করেছেন, স্যার, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য স্টুডেন্টস মে গেট ইন্ট্রোডিউসড উইথ এথিক্যাল ইস্যু উইদিন এ লেভেল অর এসএসসি? আরেকটি কোয়েশ্চেন আমি একটু নিব, সামিউল ইসলাম একটি কোয়েশ্চেন রেজ করেছেন। The teacher-student relationship has been deteriorated in our contemporary society. Is there any way out so resolve the crisis? স্যার, আমি যে বিষয়টি একটু বলবো স্যার, আপনি আলাপের মধ্যে নিয়ে আসছেন যে আসলে তাত্ত্বিকভাবে থিওরিটিক্যালি ইউনিভার্সিটি লেভেলে ভ্যালু শিক্ষা দেওয়া অনেকাংশেই খুব সুফল বয়ে আনবে না। সেক্ষেত্রে আপনি কি মনে করেন কিনা যে স্কুল লেভেল থেকে বা ইন্টারমিডিয়েটের আগেই থিওরিটিক্যালি ভ্যালুস এর মৌলিক বিষয়গুলো, এথিক্স এর মৌলিক বিষয়গুলো শিক্ষার্থীদের শিখে নেওয়া উচিত? সামিউল ইসলাম আরেকটি প্রশ্ন করেছেন, স্যার, সাম্প্রতিক সময় আমরাও শুনি স্যার, আপনি দীর্ঘদিন যাবৎ শিক্ষকতায় আছেন, আপনারা শুরুর দিকে যে ধরনের টিচার স্টুডেন্ট রিলেশনশিপকে দেখেছেন, শিক্ষকদের প্রতি অগাধ শ্রদ্ধার জায়গাটি দেখেছেন, সাম্প্রতিক সময় আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখি, বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেখি শিক্ষক ছাত্রের সেই শ্রদ্ধার সম্পর্কে কোথায় যেন একটু অবনতি হয়েছে। এই জায়গাটাকে স্যার কিভাবে অ্যাড্রেস করা যায় কিংবা রিজলভ করা যায়, সেই বিষয় দুইটি যদি আপনি একটু আলোকপাত করেন স্যার। এটা একটা ডিফিকাল্ট প্রশ্ন করেছেন এবং আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিশেষ করে যে রিলেশনশিপটা, স্টুডেন্ট এবং শিক্ষকদের যে রিলেশনশিপ, এই রিলেশনশিপের ক্ষেত্রে ডেটোরিয়েশনটা যেটা হলো, এটা দুইটা আঙ্গিকে দেখা দরকার। একটা আঙ্গিকে হলো শিক্ষকদের পার্সপেক্টিভ থেকে, আবার স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে। এখন এবং আরেকটা পার্সপেক্টিভ হলো এনভায়রনমেন্ট। তিনটা পার্সপেক্টিভে দেখতে হবে। আমরা যদি একটা একটা করে যাই, এনভায়রনমেন্টের পার্সপেক্টিভটা আগে দেখেন। এনভায়রনমেন্টে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন চলে আসছে, যে এখন আউটকাম বেসড এডুকেশনের কথা বলা হচ্ছে, এখন মার্কেট ড্রিভেনের কথা বলা হচ্ছে, এখন সবসময় খালি প্রফিট মেকিং এর দিকে আমরা চলে যাচ্ছি, এবং ক্যাপিটালিজমের যে প্রফিট মেকিং এর যে কনসেপ্ট, এটা ট্রিমেন্ডাসলি আমাদের এনভায়রনমেন্ট আমাদেরকে ইনফ্লুয়েন্স করছে। এবং শর্টকাট রাস্তা, সবসময় শর্টকাট রাস্তায় তাড়াতাড়ি কিভাবে আমি ধনী হতে পারি, এই যে একটা এনভায়রনমেন্টাল প্রকাশ চলে আসছে আমাদের, এই এনভায়রনমেন্টটা আমাদের শিক্ষকদের এবং ছাত্রছাত্রীদের দুজনকে প্রভাবিত করে। আচ্ছা, এবার আসেন শিক্ষকদের পার্সপেক্টিভ থেকে। শিক্ষকদের পার্সপেক্টিভ তো হলো যে আমরা হায়ার এডুকেশনে যারা আমরা আছি, এবং কলেজের কথাই ধরেন, প্রাইমারি স্কুলের কথাই ধরেন, সব জায়গাতেই শিক্ষক একজন পূর্ণাঙ্গ শিক্ষক হওয়ার জন্য যে ধরনের মানবিক গুণাবলী দরকার এবং যে সাবজেক্ট যে দক্ষতা দরকার, এবং শিক্ষণ প্রক্রিয়ার ভিতরে যে অনেকগুলি পরিবর্তন আনার প্রয়োজন। আমরা জানি যে লার্নিং এর অনেকগুলি থিওরি আছে, সেই থিওরি ডিটেলস আমি যাব না। তবে সিম্পল একটা কথা বলবো
যে দুটো কনসেপ্টের কথা বলতে চাচ্ছি, একটা প্যাডাগজি আর হলো অ্যান্ড্রাগজি। প্যাডাগজি কনসেপ্টটা 7th সেঞ্চুরিতে ডেভেলপ হয়েছিল এবং সেটা ছিল যে শিক্ষক হলো সর্বজান্তা, শিক্ষক সবকিছু জানেন, ছাত্ররা কিছু জানে না, কাজেই শিক্ষকের কাজ হলো ইনফরমেশন দিয়ে দেওয়া। এই প্যাডাগজি কনসেপ্টটা ছিল যখন 7th সেঞ্চুরিতে এটা ডেভেলপ হয়, তখন আইডিয়াটা ছিল ছাত্রছাত্রীদেরকে তখন পড়ানো হবে, ছাত্ররা কিছু জানে না। কাজেই প্যাডাগজি কনসেপ্টটা ছিল এটা এমন একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে শিক্ষকরা শেখাবেন। কিন্তু পরবর্তী আমরা দেখতে পাই যে 1833-তে এই কনসেপ্টটার পরিবর্তন আসলো, বললো যে না, যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারা তো অ্যাডাল্ট, তারা তো স্কুলের ছাত্রছাত্রী না। সেই ক্ষেত্রে তো শিক্ষণ প্রক্রিয়াটা হওয়া উচিত, শিক্ষকের কাজ হবে ফ্যাসিলিটেট করা, যাতে করে লার্নিং ডাজ টেক প্লেস। তো সেক্ষেত্রে শুধু টিচার সেন্টার টিচিং না হয়ে লার্নার সেন্টার টিচিং হতে হবে। তখন আমাদের যে বিষয়টা প্রয়োজন, আর আমাদের শিক্ষকদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ওই টিচার সেন্টার এখনো থেকে যাচ্ছি, আমরা লার্নার সেন্টার হতে পারি নাই। লার্নার সেন্টার না হওয়াতে এই যে রিলেশনশিপের কথা যে বললেন, রিলেশনশিপটা হতে হলে তখন কিন্তু ছাত্রদেরকে ইনভলভ করা, এবং ইনভলভমেন্টটা তখনই হবে যখন আমরা একটা লার্নার সেন্টার টিচিং প্রসেসের ভিতর দিয়ে যাব। এটা গেল আমাদের টিচার পার্সপেক্টিভ। এবার আসেন আমাদের স্টুডেন্টদের পার্সপেক্টিভে। স্টুডেন্টদের পার্সপেক্টিভে দেখা যাচ্ছে যে এনভায়রনমেন্টের যে প্রভাব, বিশেষ করে ইন্টারনেট যখন চলে আসলো, ইন্টারনেটের যে ইনফ্লুয়েন্সের কারণে এখানে অনেকগুলি বিষয় ইকুয়েশন এখানে দাঁড়িয়েছে। কিছু কিছু স্টুডেন্ট মনে করে যে আমার ক্লাসে যাওয়ার কি প্রয়োজন, আমি তো সবকিছু বাইরে পেয়ে যাচ্ছি। তারা সেই জন্য ক্লাসে যাওয়ার অ্যাটেনশনটা তারা বুঝতে চায় না। এবং ক্লাসে যারা যায়, আবার কিছু কিছু স্টুডেন্ট আছে তারা ক্লাসে যায়, তারা সবসময় এক্সপেক্ট করে যে টিচারের কাছ থেকে কিছু নতুন কিছু শুনতে পাবে। টিচার যখন এই ফ্যাসিলিটেশন মোডে থাকে না, যখন এই ট্রান্সফরমেশন ডিসেমিনেশন মোডে থাকে, তখন তারা দেখে যে এই কন্টেন্টগুলি তো আমরা বাইরে থেকে পাই, এটা আবার ক্লাসে আসার প্রয়োজন কি? এই সমস্ত কারণে কিছুটা ডিসস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হয়। আর আরেকটা হলো যে ডিজিটাল ডিভাইডের কথা চিন্তা করতে হবে, যে দারিদ্রতার ব্যাপারটা আনতে হবে। আমাদের সব স্টুডেন্টরাই সমানভাবে যে ফ্যাসিলিটিস গুলি যেটা পাওয়ার কথা সেটা পায় না, না পাওয়াতে দারিদ্রতার কারণে এবং বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস ঠিক মতো না পাওয়াতে যে রিলেশনশিপটা বিল্ড আপ করার জন্য সময়টুকু দেওয়া দরকার, সেখানেও কিন্তু ব্যত্যয় ঘটেছে। আমাদের ইন্ডো পাক সাবকন্টিনেন্টের কথা যদি চিন্তা করেন, আগে কিন্তু লার্নিংটা ছিল হার্ট টু হার্ট, এবং সেখানে অ্যাসোসিয়েশনটাকে বেশি গুরুত্ব দেওয়া হতো, যে একজন ডিসিপল, একজন শিষ্য এসে গুরুর বাসায় বেশ কিছুদিন থাকতে হতো, গুরু শিষ্যের যে আদান প্রদান, যেটা অ্যাকচুয়াল ট্রান্সফরমেশনটা কিন্তু ওইভাবে হতো। আমরা এখন ওয়েস্টার্ন কলোনাইজেশন শিক্ষাটা থেকে আমরা গ্রহণ করছি, কিন্তু আমাদের সাবকন্টিনেন্টে যে বিষয়টা ছিল গুরু শিক্ষার ভিতরে, যেটা আমরা গরু দক্ষিণা বলি অনেক সময়, যে গরু শিষ্যর যে সংস্পর্শ এবং একত্রে থেকে যে শিখনের, হার্ট টু হার্ট শিখনের এই প্রক্রিয়াটা কিন্তু আমাদের সাবকন্টিনেন্টে ছিল। এখন কিন্তু সেই প্রক্রিয়াটা আমাদের নাই, আমরা মোর মেকানাইজড হয়ে যাচ্ছি। এখন আউটকাম বেসড এডুকেশনের কথা বলছি, এখন মার্কেট ড্রিভেন এডুকেশনের কথা বলছি। সেখানের ওই প্রক্রিয়ার ভিতরে রিলেশনশিপের যে কথাটা, সামাজিক মূল্যবোধের যে কথাটা, সেখানে একটা বিরাট ঘাটতি হয়ে গেছে, যার ফলে আমরা এই ডেটোরিয়েশনটা এখন দেখতে পাচ্ছি। স্যার, আমি আরেকটি বিষয়কে সামনে নিয়ে এসে আজকে আলোচনাটি শেষ করতে চাই। আমাদের নির্ধারিত 1 ঘন্টা সময় প্রায় শেষের দিকে। স্যার, আপনি জানেন যে বাংলাদেশে বর্তমানে শতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। সরকারি বেসরকারি মিলে 150টির মতো বিশ্ববিদ্যালয় রয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে, এই মার্কেট ড্রিভেন কিংবা হচ্ছে প্রফিট মেকিং এই জায়গাটার একটা প্রবণতা দেখা যায়, যে এরা সমাজবিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান অনুষদের সাবজেক্টগুলোকে একটু ইগনোর করতে চায়, বা কলা অনুষদের সাবজেক্টগুলোকে একটু ইগনোর করতে চায়। অথচ এই বিষয়গুলো আমাদের সমাজের ব্যালেন্স সোসাইটি, ভারসাম্যপূর্ণ একটা সমাজ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত। তো এটা কি স্যার আপনি উচ্চশিক্ষার প্রক্রিয়ার স্বাভাবিক
পরিণতি হিসাবেই দেখবেন, নাকি এটা এক ধরনের সংকট যে মার্কেট ড্রিভেন করতে গিয়ে এটাকে মিস ইন্টারপ্রেট করে মনে করা হয় সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এই ধরনের সাবজেক্ট মার্কেটে ভ্যালু ক্রিয়েট করতে পারবে না? এই বিষয়টাকে বাংলাদেশের প্রেক্ষাপটে স্যার আপনি একটু যদি ব্যাখ্যা করেন স্যার। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা সংকট, এবং এই সংকট হওয়ার পিছনে যেটা বললেন যে এখন বাংলাদেশে 105টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে। পাবলিক ইউনিভার্সিটির কথা যদি বাদ দিয়ে আমি প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলি, আপনাকে চিন্তা করতে হবে প্রাইভেট ইউনিভার্সিটিগুলি কারা এস্টাবলিশ করেছেন। প্রাইভেট ইউনিভার্সিটিগুলি, ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড বাই দি বিজনেসম্যান। বিজনেসম্যানরা কোন কোন সাবজেক্টগুলিকে এই ইউনিভার্সিটিতে নিয়ে আসবে? তারা সবসময় চিন্তা করে যে সমস্ত সাবজেক্টের ডিমান্ড মার্কেটে আছে, যে সমস্ত সাবজেক্টগুলি ছাত্রছাত্রীরা পড়তে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু চলে আসছে যে দেখা যাচ্ছে যে সমস্ত সাবজেক্টগুলি সফট সাবজেক্ট যেগুলি সেগুলি কিন্তু এখানে ওনারা আনছে না। এবং এই যে বৃহত্তর আঙ্গিক যেটা আপনি বললেন যে সোশ্যোলজির কথা বলেন এবং সাইকোলজির কথা বলেন, একটা ছেলে যদি সাইকোলজি পড়াশোনা না করে তাহলে যে সাইকোলজি ডিল করছে মাইন্ড এবং বিহেভিয়ার নিয়ে, মানুষের মাইন্ড এন্ড বিহেভিয়ার সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলি, তাত্ত্বিক বিষয়গুলি আছে, সেগুলি সে কিভাবে জানবে? সোশ্যোলজি যদি না সে পড়ে সোসাইটি কিভাবে বিহেভ করে, সোসাইটির আচরণ বিধিগুলি, সেই বিষয়গুলি সে কিভাবে জানবে? কাজেই এখানে আমরা ওয়েস্টার্ন কনটেক্সটে যদি দেখি, সেখানে তো আমি ওখানে পড়িয়ে আসছি, আমি জানি সেখানে তারা লিবারাল আর্টস কনসেপ্টটাকে খুব বেশি গুরুত্ব দেয়। যেমন প্রথম 2 বছর, 4 বছরের কোর্সের ভিতরে প্রথম 2 বছর সব ধরনের সাবজেক্ট তাদেরকে ছাত্রছাত্রীদেরকে পড়তে হয়। তো আমরা একদিকে এখানে একটা ডায়লেমা আমার কাছে মনে হয় যে আমরা একদিকে বলতেছি আমরা ফলো করতেছি নর্দার্ন আমেরিকান সিস্টেম, কিন্তু কোর্স কারিকুলাম ডিজাইনিং ক্ষেত্রে তখন কিন্তু আমরা আবার সে বিষয়টা ফলো করছি না। কাজেই এখানে প্রশ্নের সংকট ডেফিনেটলি এটা একটা, কিন্তু এই সংকট থেকে উত্তরণ করতে গেলে যে ধরনের পলিসি মেকিং দরকার সেটা কিভাবে হবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। মার্কেটের কিছু এক্সপেকটেশনও থাকে, তবে স্যার আসার বিষয় হচ্ছে সাম্প্রতিক সময়ে বহুজাতিক কোম্পানিগুলো, কর্পোরেট কোম্পানিগুলো সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের গুরুত্ব দিতে শুরু করেছে স্যার। আপনি যদি বাংলাদেশে যতগুলো জাতীয় আন্তর্জাতিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কাজ করে তাদের ক্ষেত্রে দেখবেন যে তারা স্যার সমাজ বিজ্ঞান, নৃবিজ্ঞান সাবজেক্টগুলোকে গুরুত্ব দেয়, প্রায়োরিটি দেয়। বিজনেস ফিল্ডেও যেহেতু মার্কেটকে বোঝার বিষয় আছে, কনজিউমার বিহেভিয়ারকে বোঝার বিষয় আছে, এক্ষেত্রেও কিন্তু কলা, মানবিক এবং সমাজবিজ্ঞান অনুষদের বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে এই ধারাটাও শুরু হয়েছে এখন স্যার। আপনারা যারা এডুকেশন লিডার আছেন, আপনাদের হাত ধরে এটা আরেকটু দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আমরা বিশ্বাস করি স্যার। স্যার আজকের আলোচনার আমরা এতে টানবো, যদি সামগ্রিকভাবে আলোচনার উপরে আপনার কোনো পর্যবেক্ষণ বা আরো কিছু অ্যাড করার থাকে স্যার প্লিজ অ্যাড করবেন। আমি শুধু আরেকটা ঘটনা বলে সমাপ্তি টানবো। গত বছর যখন ফেস টু ফেস টিচিং চালু ছিল, গত বছরের একটা ঘটনা, এই কোভিড আসার আগের বছর ডেইলি স্টারে একটা ডিসকাশন হচ্ছিল। সেখানে কয়েকজন ভাইস চ্যান্সেলরকে ওনারা ইনভাইট করেছিলেন, আবার মাল্টি ন্যাশনাল কর্পোরেশন থেকে কয়েকজন সিইও কে ইনভাইট করা হয়েছিল। তো সেখানে ডায়লগ হচ্ছিল যে আমাদের কোম্পানিগুলি কি ধরনের কম্পিটেন্সি চায় আর আমরা কি ধরনের গ্রাজুয়েট তৈরি করছি। সেক্ষেত্রে আহসান হাবীব, আপনি আগে যে প্রসঙ্গটা বললেন সেটা কিন্তু অনেকটা চলে আসে। সেখানে ওনারা সিইওরা বলতে চাচ্ছিলেন যে আমরা যে সমস্ত স্কিলগুলি চাই, সাবজেক্ট স্পেসিফিক কম্পিটেন্সি তাদের থাকবে, ভালো কথা, কিন্তু তার বাইরে সফট স্কিলগুলি আমাদের খুব বেশি প্রয়োজন। যেমন লিডারশিপের প্রশ্ন আসছে, কমিউনিকেশনের প্রশ্ন আসছে, প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং এর প্রশ্নগুলি আসছে। এই যে সফট স্কিলগুলি, এই সফট স্কিলগুলির প্রাধান্য যেহেতু যদি না থাকে, শুধু হার্ড স্কিল দিয়ে, কম্পিটেন্সি দিয়ে মার্কেটে তারা সার্ভাইভ করতে পারবে না। এই যে রিয়েলাইজেশনটা কিন্তু আমরা এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে চেষ্টা করছি আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে, যেটা আমরা আমাদের গ্রিন ইউনিভার্সিটি যেমন প্রফেশনাল লাইফ স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা এই সফট স্কিলগুলি ডিসেমিনেট করার চেষ্টা করছি। কাজে এই সফট স্কিলের ক্ষেত্রে কিন্তু আবার এই যে সোশ্যোলজি বলেন, অন্যান্য সাবজেক্ট যেগুলি বলেন, লিডারশিপের কথা বলেন, সেইগুলি যথেষ্ট অবদান রাখতে পারে। কাজেই হার্ড স্কিলের সাথে সাথে সফট স্কিলের ব্যাপারটাও কিন্তু এখানে চলে আসছে, এবং সফট স্কিলের সাথে নৈতিকতার ব্যাপারটা চলে আসে, এথিক্স এর কথা চলে আসে, ভ্যালুজ এর কথা চলে আসে। সেই বিষয়গুলি কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, কিন্তু আমরা যারা এখানে শিক্ষকতার কাজে জড়িত আছি, আমরা এই জিনিসগুলিকে কিভাবে প্রমোট করবো সেই
চ্যালেঞ্জটা আমাদের সামনে সবসময় রয়ে গেছে। ধন্যবাদ স্যার। আসলে আমরা আজকে প্রিভিলেজড ছিলাম আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে। দর্শকদের জন্য বলবো, প্রিয় দর্শক, আসলে আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ দেখি না, বিশেষ করে পাবলিক ডোমেইনে একাডেমিক আলোচনাটাকে নিয়ে আসা। আমরা সমাজবিজ্ঞান বিভাগ, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এই চ্যালেঞ্জটি নিয়েছিলাম এবং নিয়েছিলাম অনেকগুলো শঙ্কা এবং চিন্তাকে মাথায় রেখে যে আসলে আমরা কতটুকু রেসপন্স পাবো। খুব সৎভাবেই বলতে চাচ্ছি প্রিয় দর্শক, আপনাদের অভূতপূর্ব সাড়া ছিল। আমরা যে একাডেমিক আলোচনাগুলোকে খুব ডিসকার্সিভ পর্যায়ে না রেখে একাডেমিক ডিসকাশনটাকে আমরা পাবলিক ডোমেইনের উপযোগী করে করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারবো যারা একাডেমিক চর্চার বাইরে অন্যান্য প্রফেশনে আছেন তারাও আমাদের আলোচনা থেকে অনেক উপকৃত হয়েছেন। আমাদের টার্গেট ছিল যে আমরা দেখি কিভাবে আমাদের দৈনন্দিন এই বিষয়গুলোকে আপনাদের সামনে নিয়ে আসা যায়। সেক্ষেত্রে আমরা যদি দর্শকদের সাড়া কিংবা হচ্ছে তাদের রেসপন্সের জায়গা থেকে দেখি, আমরা সফল বলবো নিজেদেরকে। আজকে কথাগুলো বলছি দর্শক, আমরা প্রথম ধাপের আজকে শেষ পর্বটি করে ফেললাম। আবার আমরা নতুন করে পরিকল্পনা করে হয়তো নতুন আঙ্গিকে অন্য কোনো বিষয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আমরা সমাজ বিজ্ঞান বিভাগ সবসময় নতুন নতুন ইনোভেশনে বিশ্বাস করি। আপনারাও জানেন সমাজের বিভিন্ন সঙ্গতি অসঙ্গতি, সমাজের পরিবর্তিত রূপ, সমাজের স্বরূপ, এই বিষয়গুলোকে আমরা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকের যে বিষয়টি আমরা আলাপ করলাম, আমরা আজকে বাংলাদেশের একজন স্বনামধন্য গবেষককে আমাদের সাথে পেয়েছি, প্রশিক্ষককে আমাদের সাথে পেয়েছি, শিক্ষককে আমাদের সাথে পেয়েছি, যিনি অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে বিষয়গুলো বললেন। যারা শিক্ষকরা শুনেছেন তাদের জন্য এটা যেমন উপযোগী, শিক্ষার্থীদের জন্য উপযোগী, সবচেয়ে বেশি উপযোগী অভিভাবকদের জন্য, তার থেকেও বেশি উপযোগী যারা পলিসি মেকার তাদের জন্য। আমরা এরকম করেই প্রত্যেকটা আয়োজন করেছি। যারা অন্যান্য আয়োজনগুলো দেখতে পারেন নাই, আমাদের সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের যে ফেসবুক পেজ আছে, sociology.anthropology গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এই পেজে গেলে আপনারা আমাদের পূর্ববর্তী আলোচনাগুলো পাবেন, সেখানে দেখতে পাবেন। দর্শক, এতদিন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের আলোচনাতে আপনারা অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। পাশাপাশি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম সামদানি ফকির স্যারকে দীর্ঘক্ষণ যাবৎ সময় দিয়ে বিষয়গুলোকে অত্যন্ত প্রাণবন্ত করে অত্যন্ত সহজভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাসান নবী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।